সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন প্রবাসে বাংলাদেশ অনুষ্ঠান দেখার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রবাসীদের নানা সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সমস্যা এবং সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আছেন রিক্রুটিং এজেন্সিজ অব বাংলাদেশের মহাসচিব জনাব আলী হায়দার চৌধুরী। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। তার সঙ্গে রয়েছেন সেন্টার ফর এনআরবি চেয়ারম্যান জনাব এম.এস. শাকিল চৌধুরী। শাকিল ভাই, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আপনাদের সঙ্গে আলোচনা যাবার আগে দেখে নেব যে সম্প্রতি একটি সিদ্ধান্ত হয়েছে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তরফ থেকে। সেই সিদ্ধান্তটি নিয়ে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনি কি বলেছেন সেটি দেখে তারপর আমরা আলোচনায় আসবো। দুর্নীতির সুযোগটা বন্ধ করার জন্য কিন্তু এই রেজিস্ট্রেশন পদ্ধতি আমরা চালু করছি, যে একক ভিসাও আমাদের, কারণ বেশিরভাগ লোক এখন কোথায় যাচ্ছে, কোথায় চাকরি করতেছে, কি বেতনে যাচ্ছে আমরা কিছুই জানি। উদ্দেশ্য কিন্তু কারো ক্ষতি করার জন্য না। আর এইটা একটা উল্টা কথা যে দুর্নীতি বাড়ানোর জন্য করা হচ্ছে, তা না, দুর্নীতি ঠেকানোর জন্য করা হচ্ছে। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে আসি। মন্ত্রী সাহেব যেটি বললেন যে দুর্নীতি কমানোর জন্য তিনি একক ভিসা পদ্ধতিতেও রেজিস্ট্রেশন প্রথা চালু করলেন সরকারের তরফ থেকে। আপনাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি? না, বিষয়টা নিয়ে তো আমাদের সাথে আলোচনা হয়নি। এই অর্ডারটা দেওয়ার দুদিন পরে মাননীয় মন্ত্রীর আমরা মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি এবং উনি এই বিষয়টা নিয়ে আমাদের সাথে তখনই তাৎক্ষণিকভাবে আমাদেরকে যে বক্তব্যটা উনি দিয়েছেন এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। বাট এখানে দুর্নীতি কমানো বা দুর্নীতি বাড়ানো এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা প্রথম গুরুত্ব দিচ্ছি যে এই নির্দেশটার পারপাসটা কি। আমরা যেখানে আমাদের জনশক্তি রপ্তানির জন্য বিষয়টাকে আরো স্মুথ করব, সহজীকরণ করব, যাতে অধিক সংখ্যক জনশক্তি বিদেশে আমরা প্রেরণ করতে পারি। আমরা জবাবদিহিতা বাড়াবো, স্বচ্ছতা বাড়াবো, আমরা সুযোগ করে দেব, আমরা দূতাবাসগুলোকে আরো অ্যাক্টিভ করব, যারা প্রবাসীদের কল্যাণে তারা আরো কর্মমুখর থাকবে। সেখানে এমনতর একটা নির্দেশ মন্ত্রণালয়ের আমার কাছে কেমন জানি খুব কষ্টকর মনে হয়েছে, এই জন্য যে দূতাবাসের লোকবল নাই, যেখানে আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে, যেখানে আমার 80 লক্ষ লোককে দেখভাল করার জন্য মাত্র 21 জন কর্মকর্তা বিদেশে পোস্টিং, সেখানে আমার দূতাবাসের ক্যাপাসিটি জেনেও এই জাতীয় নির্দেশ দেওয়ার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। এখানেই আমার কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে যে এই নির্দেশটা দেওয়া মানে তো অ্যাটাস্টেশন জব দিতে আসা ভালো, কিন্তু আমাকে এই অ্যাটাস্টেশনের বিড়ম্বনায় পড়ে আমার দেশ থেকে মানুষ আর এটা কমে যাবে, এটা নিঃসন্দেহে বলা চলে। আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই বিষয়গুলো। এখানে আমি সরকারের বিরোধিতা নয়, বিষয়গুলো যে সাবজেক্টটা যেহেতু আমরা রিলেটেড, আমরা হচ্ছে একমাত্র স্টেক হোল্ডার, বিষয়টা আমাদের সাথে আমরা যদি আলাপ আলোচনা করতে পারতাম হয়তো এই বিষয়ে এই ইয়েটাকে লক্ষ্য করে আমরা হয়তো আরো অন্য বিকল্প কোন সাজেশন দিতে পারতাম। আপনি দেখেন ভারত কি করে, ফিলিপাইন কি করে, শ্রীলঙ্কার কি করে, তারা কি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিসা কি অ্যাটাস্টেশন করে? মোটেও করে না। তাদের দূতাবাসের কার্যক্রম এত সহজ, এত ইজি, তারা এগুলো নিয়ে কোনো চিন্তাই করে না। অ্যাটাস্টেশন করা মানে কি দায়িত্ব নেওয়া? দূতাবাস কোন কাজের দায়িত্ব নিচ্ছে, কোন শ্রমিকের দায়িত্ব নিচ্ছে, কার দায়িত্ব নিচ্ছে? 80 লক্ষ লোক বাইরে আছে, তাদের কি কোনো দায়িত্ব দূতাবাস দিচ্ছে? উল্লেখযোগ্যভাবে কি বলতে পারবে না, কারণ এটা সম্ভব নয়। আমরাও জানি এগুলো হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। আজকে আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি, আমরা যারা এই বিশাল যে শক্তিটাকে আমরা রপ্তানি করেছি, 80 লক্ষের মধ্যে 70 লক্ষ আমরা দাবি করি যে আমাদের পাঠানো। সেখানে বিষয়টা নিঃসন্দেহে ট্রেডের সাথে যারা জড়িত, যারা মাঠ পর্যায়ে যারা আছে, তাদের সাথে আলাপ আলোচনা করলে আমার মনে হয় এই বিষয়টা ওনার লক্ষ্যে আমরা আরো তাড়াতাড়ি বুঝতে পারতাম। যেমন শাকিল চৌধুরী উনি যেটা বললেন যে বাইরের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হলো, এবং তাতে আমরা প্রায় বলি, এই অনুষ্ঠানে অনেকবার বলেছি, বহুবার বলেছি যে দূতাবাসগুলো এখন যা আছে সেটাই সাপোর্ট দিতে পারছে না। সেখানে একক ভিসা রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে তাদেরকে দুর্নীতির মুখে ঠেলে দেওয়া হলো, নাকি যারা জনশক্তি যাবে তাদের যাওয়ার ক্ষেত্রটা বন্ধ করে দেওয়া হলো? আপনাকে ধন্যবাদ। এবং এই বিষয়টা আমি খুব অবাক হয়েছি। আমি এই অনুষ্ঠানটি যখন আসার সময় আমি একটা জরিপ দেখে আসলাম।
সাধারণ মানুষ এই বিষয়টাকে কিভাবে ভেবেছেন। পত্রিকার জরিপ বেরিয়েছে 76% মানুষ ভেবেছেন এটি একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। সরকারের যে কোনো সিদ্ধান্ত ওই সংশ্লিষ্ট বিষয়ে উপযোগিতা এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে নিতে হলে ভাবতে হয় এটি আমি সার্ভিস করতে পারবো কিনা। যে কথাটি বাইরা সেক্রেটারি জেনারেল বলেছেন, এমনিতেই দূতাবাসগুলোতে যে জনশক্তি আমাদের আছে, কর্মক্ষম ব্যক্তিবর্গ যারা আছে এবং পিওরলি যারা আপনার ওই লেবার উইংয়ে সার্ভিস দেওয়ার জন্য বা লেবারদেরকে সার্ভিস দেওয়ার জন্য আছেন, এটি খুবই সীমিত। আমি শুধু সৌদি আরবের কথা যদি বলি, 25,95,000 লোক আছেন সরকারি আইন অনুযায়ী, মানে হিসাব অনুযায়ী। আরো 3-4-5 লাখ বেশি হয়ে যেতে পারে। এই লোকগুলোর জন্য কয়জন লোক আছেন সৌদিতে, সবগুলো মিশন যদি চিন্তা করেন আপনি, এমবেসি, কনসুলেট সব মিলিয়ে যদি হিসাব করেন 20-25 জনের বেশি, সব মিলিয়ে স্টাফ হবে না। এখন আপনি মনে করেন 25, এটা কি তাবলিগ জামাতের জামাত যে বিনা পয়সায় সার্ভিস দিয়ে বেড়াবে দিনের খেদমত করার জন্য মানুষজন আন্তরিকভাবে? সেটা করে না কোথাও। তারা চাকরি করতে গেছেন, তাদেরও জীবন জীবিকার প্রশ্ন আছে, আমার সক্ষমতার অভাব আছে। এখানে আমি এরকমের বাড়তি বিষয়টাকে নিয়ে একটা ব্যুরোক্রেসির মধ্যে ফেলে দেওয়া হয়েছে জিনিসটাকে। আপনি দেখেন 2010-এ যখন 3,90,000 লোক গেছে এই দেশ থেকে বিদেশে, আমরা কিন্তু পেরেশানি করেছি কারণ এই কারণে এর আগের বছরে 4,80,86,000 লোক গেছে, 1 লক্ষের মতো লোক কমে গেছে। আমরা কিন্তু খুব পেরেশানি করেছি এই কারণে যে এটি হচ্ছে আমার অর্থনৈতিক শক্তিতে মূল স্রোতধারা, মূল ভেইন যেটা দিয়ে রক্ত প্রবাহিত। 2010-এ আমরা কিন্তু এই প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স পেয়েছি $11 বিলিয়ন। 2011-তে পেয়েছি $12 বিলিয়ন। আমরা $1 বিলিয়ন জন্য নাকে খত দিয়ে সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াতে হচ্ছে। আমাদের ফরেন কারেন্সির দরকার আছে, আমাদের নানান রকমের কাজের জন্য আজকে বাজারের যে অবস্থা আপনি দেখছেন। এখানে আমার বোধহয় সেখানে সহায়ক হওয়ার প্রয়োজন ছিল যে কিভাবে এটিকে আরো সহজতর পদ্ধতিতে অল্প সময়ে এটাকে দেওয়া যেতে পারে। আপনি ধরেন এই সৌদি আরবের কথা যদি বলেন, আরব আমিরাতের কথা যদি বলেন, আপনি গিয়েছেন এসব দেশে, আমার সাথে আপনার সাথে অনেক সময় সফরে একসাথে হয়েছে। আপনি জানেন অনেক দূর দূরান্ত থেকে ভিসাগুলো সংগৃহীত হয় এবং সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই যে প্রাইভেট ভিসার কথা বলা হয়, সরকারি হিসেব অনুযায়ী 85-90% ভিসা এগুলো সংগৃহীত হয় ব্যক্তিগত উদ্যোগ। এখানে কোনো সরকারের কোনো রকমের সহযোগিতা নেই। একজন গিয়েছে, সে তার একজন আত্মীয়কে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অথবা তার একজন পড়শিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, দুজনই উপকৃত হচ্ছে। যিনি সংগ্রহ করছে তিনি কিছু মুনাফা পাচ্ছে, যিনি যাচ্ছে তিনি একটা সংস্থানের ব্যবস্থা হচ্ছে। আমি যেখানে এই ইমিগ্রেশন কস্টটাকে কমানোর জন্য ওনাদের উপরে মন্ত্রণালয়ের চাপ আছে যে ইমিগ্রেশন কস্ট কমাতে হবে। এই যে কলম্বো প্রসেসে এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আপনি ইমিগ্রেশন কস্ট এখানে বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা স্টেশনের কথা যেটি বলেছেন, সত্যায়নের কথা বলেছেন, আপনি জানেন এই যে আমাদের যে কোনো মিশনে যাওয়া যে কোনো সাধারণ নাগরিকের পক্ষে খুবই অসম্ভব। এবং আমাদের লেবার শ্রেণীর যে সকল লোকজন যারা সত্যিকার অর্থে যারা মূল শক্তি কথা বলতে গেলে, কারণ ওরাই বেশি টাকা পাঠায়, আমাদের মতো ভালো চাকরি যারা করেন ওখানে গিয়ে বা ভালোভাবে যারা থাকেন তারা কম টাকা পাঠান, যারা লেবার তারাই টাকা বেশি পাঠায়। এইসব লোকজনের এমবেসির দরজায় পৌঁছা এবং প্রত্যেকটির জন্য সত্যায়ন করা এবং সে তার ওয়ার্কিং ডেতে কাজ ফেলে আসা, পরের দিন গিয়ে দেখবে তার কাজ হয়তো চলে গেছে। এই যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, আপনি দেখেন 2011-তে যদি আমি বলি 5,86,000 লোক গিয়েছে। এখন আপনি যদি বলেন এই 5,86,000, আমি ধরে নিতে পারি 2012-তে 5 লক্ষ, 5.5 লক্ষ, 6 লক্ষ বা কম যদিও হয় 4 লক্ষ লোক না হয়ে যাবে। 4 লক্ষ একটা স্টেশন। আর আপনি যদি বলেন বিশ্বের এই যে 200-250 দেশে হয় না, কিন্তু 10টা লোক কিন্তু আমাদের দেশের প্রায় 70% এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করে। মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে, একমাত্র পথ হচ্ছে এখন আপনার আরব আমিরাত এবং ওমান। কুয়েতে ছিল, এটাও এখন অবস্থান আপনি সিঙ্গাপুরে কিছু লোক গেছেন। আপনি যদি এই জায়গাগুলোকে ধরেন তাহলে এই কয়েক লক্ষ ভিসা শুধু অ্যাটাস্টেশন করতে হবে আরব আমিরাতে, কয়েক লক্ষ ভিসা অ্যাটাস্টেশন করতে হবে আপনাকে আপনার এই যে সিঙ্গাপুরে, ওমানে, লেবাননে কিছু মহিলা শ্রমিক যাচ্ছে। জি, আলটিমেটলি আপনি আপনার কথা থেকে আমরা যেটা বললাম যে আলটিমেটলি আসলে আমরা তাদের জটিল মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা আমাদের কাছে দেখা যাচ্ছে। যদিও মন্ত্রী বলেছেন, আমি একটা জিনিস রিফার করছি এই কারণে যে সরকার কিন্তু এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য করার কথা নয়, কারণ সরকারের মূল শক্তি হচ্ছে এটি। $12 বিলিয়ন আপনি হাহাকার হচ্ছে বাজারে ডলার ফরেন কারেন্সি, সেখানে 12 বিলিয়ন। সেখানে কিন্তু মন্ত্রী আবার একটা কথা বলেছেন যে যদি এরকম সমস্যা হয় তাহলে আমরা সেটা আবার বাতিল করে দিতে পারি। আমরা আলোচনা আসবো, একটা ছোট বিরতি নিয়ে তারপর আবার আলোচনা আসছি। 10 ছোট বিরতি নিচ্ছি, ফিরছি খুব শিগগিরই, সঙ্গে থাকুন।